কর্মশালা আয়োজন করেছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আলোচনা শুরু রাখি। মাননীয় আজকের এই কর্মশালার সভাপতি, রাজনীতিবিদদের তো হারিয়ে যাচ্ছে, এখনো আছে কিছু লোক, সেই 60 দশকের গোড়া থেকে শুরু করে মোস্তফা জামাল হায়দার, আমরা যখন ছাত্র, ওরা অনেক বড়, ওরা নতুন। রাজনীতির চিন্তাভাবনা আলাদা থাকলেও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া যার যার রাজনৈতিক চর্চায় কোনোদিন বাধা হয়নি। বাধা হয়নি এই কারণে যার যার কর্মসূচি পালনের শেষে সকল দলের নেতৃত্বে একসাথে বসে আড্ডা দেওয়া হতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলির মধ্যে তাই থাকতো, দৌড়ঝাঁপ সারাদিন যাই থাকুক না কেন, সন্ধ্যাবেলায় সবাই একসঙ্গে বসে হল ক্যান্টিনে বসে চা শুনে রাখা। তো সেই যুগটা পেরিয়ে নতুন যুগের সূচনা হয়েছে, আর সূচনা হয়েছে বলেই আজকে সংস্কার প্রস্তাবটি সকলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং এই সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এই 25 দফা আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে গঠন করার সময় 78 সালের 1 সেপ্টেম্বর 19 দফার ভিত্তিতে জাতীয়তাবাদী দল কর্মসূচি প্রদান করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি 2017 সালে 2030 ভিশন নামে এমনি একটি প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছে। তা আমার মনে হয় যে 2030 ভিশন 19 দফা সবকিছুর মধ্যে কিন্তু এই 25 দফা তারই একটা নতুন সংস্করণ মাত্র, অর্থাৎ বাস্তবতার আলোকে এটা দেখা দিয়েছে। এই আকারে যদি সবাই আলোচনা করেন আমি বন্ধ করে দিই, কারণ আমার গলায় জোর, মনে জোর আছে, গলায় জোর কম, তাই একটু ধৈর্য ধরে শুনলে আমি বলতে পারবো। এই 25 দফাটা যখন হয়, আমরা বিএনপির পক্ষ থেকে প্রথম 27 দফা উপস্থাপন করি এবং আমাদের একটা জোট ছিল। আজকে যে 12 দল আছে, এই 10 দল কিন্তু বিএনপির জোটই ছিল। যেহেতু ডান বাম মধ্যপন্থী, একজনকে দাওয়া দিলে আরেকজন আসবেন না, এমন নানা ধরনের বাস্তবতার আলোকে আমরা সরকার পতনের আন্দোলনটা যুগপৎ আন্দোলনে পরিবর্তন আনি, সকলের সাথে আলাদা। আমাদের 27 দফা প্রত্যেকটি রাজনৈতিক দলকে জুড়ে দেওয়া হয়, যা বলে তারা এর মধ্যে কিছু সংযোজন বিযোজন করে, কখনো শব্দ, কোনো লাইন, তাতে এটা 31 দফায় উন্নীত হয়। এই 31 দফার মূল চেতনাবোধ থেকে অভিযান করি আমরা হাসিনা পতনের আন্দোলনের সূচনা, 2007 সালের নির্বাচন বর্জন, তার আগে ক্যাম্পেইন। আজকে ডক্টর মাহাদি আমিন যা বললেন, এই 31 দফা যদি তার মধ্যে করে অ্যানালাইসিস করা হয়, তাহলে এটা কমপক্ষে 500 পৃষ্ঠা হবে, 1 পৃষ্ঠায় সীমাবদ্ধ থাকবে না। কেন? এটা গুলো শিরোনাম, কোন খাতে আমরা কি করব, কোন প্রক্রিয়ায় করব, তখন যখন আমাদের বাস্তবায়নের দায়িত্ব জনগণ দিবে, তখন সেগুলি নিয়ে এই ডক্টর মাহাদি আমিনের মতো লোক দরকার হবে পরিকল্পনাগুলি ঠিক করা, কর্মকৌশলগুলি ঠিক করা, তার বাস্তবায়নটার জন্য। তো তিনি অবশ্য আগাম বললেন, এটাও ভালো। আগাম বলার মধ্যেও দেখা যাবে হয়তো তার চিন্তাও
যখন বাস্তবায়ন আসবে কিছু কিছু পরিবর্তন আসতে পারে বা সংযোজন আসতে পারে। যেমন আমাদের একটা বার্নিং ইস্যু আছে, সে কারণে আমি আগেই বলে দিচ্ছি, এটা যখন তৈরি হয় সকলের মতামতের ভিত্তিতে, তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম উপস্থাপন করে। মনে আছে নেক্সটে আপনারা সেখানে উপস্থিত ছিলেন, মতামত দিয়েছিলেন, সেখানে বিদেশি ডিপ্লোম্যাট ছিল এবং সরকার পতনের পরে আবার তিনি নতুন করে এই প্রস্তাবটা আবার উপস্থাপন করলেন। তার মানে এটা একটা জাতীয় সনদ। আমরা কিন্তু প্রমিস করেছি এই সংস্কারগুলি করব, মানে এই কথাগুলি বলার প্রয়োজন দেখা দিল কেন? কারণ সংস্কার প্রস্তাবটা এখন আকাশে বাতাসে ভাসছে সকলের মধ্যে। এমনি সংস্কার নিয়ে কিন্তু আসলে 111 এবং 111 এসে সংস্কারের পরিবর্তে যে কুসংস্কার তৈরি করেছে, তাই আমরা 17টি বৎসর ধীরে 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 চলে চলে পড়ে পড়ে ছাই হয়েছে। আমরা গণতন্ত্র, অর্থনীতি, অনেক কিছু থেকে আমরা কিন্তু কুসংস্কার পেয়েছি 11-এর মধ্যে। আমরা কুসংস্কার পেয়েছি জোর করে কাউকে রাজনীতিতে বিচারিত করা। আমরা কুসংস্কার পেয়েছি আমার আত্মরক্ষার্থে সংস্কার ট্যাবলেট দিয়ে অনেক রাজনীতিবিদদেরকে বিরক্তিতে কি করেছে, বিতর্কিত করে দিয়েছে। যাদের সমাজে খুব বেশি প্রয়োজন ছিল তারাও যান বাঁচানোর জন্য, কেউ কেউ সম্পদ বাঁচানোর জন্য, কেউ একটু জেলে না যাওয়ার জন্য, অনেকেই তার খোলা পানির মধ্যে হাবুডুবু খেয়েছে। হয়তো পানি থেকে উঠে এখন বুঝতে পারছে এটা সঠিক না, কিন্তু তারা ওই যে 111 যে সংস্কারের কথা মুখে ওড়ায় বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করা অথবা বিএনপিকে নির্মূল করার জন্য বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতি তারা যে ব্যবস্থাটা গ্রহণ করেছিলেন, এখানে অনেক গণ্যমান্য ভালো রাজনীতিবিদকে আজকে সাধারণ মানুষের কাছে বিতর্কিত হয়ে গেছে। এবং তারা যদি এই সংস্কার প্রস্তাবটা পাঠ করে তখন মানুষ কিন্তু শুনতে চাইবে না, কারণ বলবে তোমার কর্মকাণ্ড তো অতিথি দিচ্ছে। এই রাজনৈতিক কখনো বিশ্বাস অবিশ্বাস জায়গা অত্যন্ত সুনিপুণ ভাবে 11 সৃষ্টি করে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য -2 3 আছে বোকাস, আসলে ছিল -1 খালেদা জিয়া, তারপরে 2 তারেক রহমান, যদি আমি ভুল না করে থাকি আমার দৃষ্টিভঙ্গিতে। আজকে এই যে আমি বলছি তার জাতীয় সনদ, প্রায় 62টি দল এই সংস্কার প্রস্তাবে আমরা একমত পোষণ করে হাসিনা বিরোধী সরকার প্রদর্শনের আন্দোলন। তাহলে এই সরকারের যদি ভালো কিছু করার সংস্কার চিন্তা থাকে, এত কমিশন গঠন করার দরকার না। এই 31 দফায় পণ্ডিত ব্যক্তিদের সামনে 7 দিনের সময় দিলে তাদের যদি এখানে সংযোজন, বিযোজন, ভাষাগত, তত্ত্বগত বা শব্দগত পরিবর্তন থাকে করতে পারে, তার জন্য আলাদা আলাদা আরেকটা করে কমিশন গঠন করার প্রয়োজন নাই। আর যা কিছু করে নেতৃত্ব দেয় কে, রাজনৈতিক দলগুলি, সে ছোট হোক বড় হোক, সেটা কিন্তু বিষয়বস্তু না। তারা জনগণের সাথে সকাল বিকাল সন্ধ্যা রাত্রি কাটাতে হয়। জনগণের ঘুম থেকে ভাঙা একটা রাজনীতিবিদকে বিরক্তি লাগে, আবার এই জনগণ আসতে যদি দেরি করে তখন কিন্তু আরো বিরক্তি লাগে, সময়টা কাটে না। এই জনগণ কিন্তু ঘুম পাড়ায় আবার ফিরে। সেই কারণে রাজনীতিবিদদের সাথে, রাজনৈতিক কর্মীদের সাথে জনগণের একটা সম্পর্ক থাকে, যার মধ্য দিয়ে এই সাংগঠনিক ভাবে রাজনৈতিক আদর্শগুলি আমরা বহন করি, জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিই এবং জনগণের ভাবনাকে আমরা সংগ্রহ করে আমরা আলোচনার টেবিলে তুলে ধরি, আমরা কর্মসূচি প্রণয়ন করে থাকি। এটাই আমার মনে হয় বাস্তবতা। এখন যা করি, যা বুঝি, তা কতটুকু করি, এইটা বিষয়। অর্থাৎ আমি সবাই বুঝি কিন্তু আমল করি না। সমস্যাটা কিন্তু এই জায়গায় আজকে এই কারণেই দেখা দিচ্ছে এই 31 দফা নিয়ে গ্রামে গঞ্জে কেন আমরা এই আলোচনাটা করছি। অর্থাৎ এই ভালো কাজটা জনগণ বোঝে,
কিন্তু রাজনীতিবিদদের বা রাষ্ট্র ক্ষমতা যায় না, অতীতের অভিজ্ঞতার আলাদা তাদের মধ্যে একটা সন্দেহ থাকে, ক্ষমতা যাওয়ার আগে সবাই ভালো ভালো কথা বলে, গেলে করবো কিনা, এটা গেলেও করবো কিনা, বিএনপি না আরেকটা রাজনৈতিক দলই আসলো, তার নেতা কর্মীদের প্রস্তুতি থাকতে হবে। দীর্ঘদিন একটা কুসংস্কারের মধ্য দিয়ে জাতি চলছে, সেখানে এটা কিন্তু একটা সামাজিক কি হয়ে গেছে, কনভেনশন হয়ে গেছে। সেখান থেকে ভালো পথে তো জনগণ আসার জন্য উন্মুখ, কিন্তু যারা আনবে, যেই দল আনবে, শুধু একটা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে হবে না, তার সংগঠনের প্রত্যেকটা নেতাকে বিশ্বাস করতে হবে, তাকে আমল করতে হবে, এই পরিবর্তনের সাথে একাত্মতা পোষণ করতে হবে। তাতে আমাদের শ্রেণীগত চরিত্রের কিছু কিছু বাধা আছে, অনেক বাধা আছে। এত ভালো কথা আমরা বলতে পারি, এত ভালো লোক আমরা, এটা আমার জনগণ বিশ্বাস করে না। সে কারণেই আমরা যে ভালো লোক এটা ভালোভাবে করতে চাই, সেই জনগণের আস্থাটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলেই আমরা ভালো কিছু করতে পারবো। 19 দফা, এই যে পরপর কেন 31 দফা, আমি মনে করি ইট ইজ নট এ ফাইনাল। আমাদের ভারতীয় চেয়ারম্যান এও বলছে, আরো যদি কারো বিশেষজ্ঞ বিশিষ্ট ব্যক্তি রাজনীতিবিদদের কোন সংযোজন বা কোন সাজেশন থাকে, তা আমরা গ্রহণ করতে প্রস্তুত। তো সেই ক্ষেত্রে দেখেন একটা জিনিস কি বলি, একটা বার্নিং ইস্যু আছে বাংলাদেশে, সেটা হল মাদক। যতটি গ্রামে, আমি এই পর্যন্ত প্রায় 200 সভা করেছি ছোট্ট অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে মহিলা পুরুষ তাদের একটাই শব্দ, আমাদেরকে মাদক থেকে বাঁচানো। একটা এলাকায় গেলাম বলে এই রাস্তাটা পাকা করতে হবে, তখন আরেকটা মহিলা দাঁড়ায় বললো, সে তেমন লেখাপড়া জানে না, রাস্তা তো দাঁড়ায় করে দিবে, রাস্তাতে আসতাম ভালো কিনা বিকালের পরে। কেন বলে, এই যে বাবার যে সরাসরি সন্ধ্যা হইলেই তো আমরা দরজা খেয়া সবাই ঘরে বসে থাকি, রাস্তায় হাঁটতে পারি না। তাহলে বোঝা গেল যে মাদকটা কত মারাত্মক ভাবে আমার এই যুব সমাজটা এবং আগামী প্রজন্মটাকে অঙ্কুরে ধ্বংস করে দিচ্ছে। একজন স্কুল শিক্ষক মহিলা দাঁড়িয়ে বলল, সরকার পাল্টাইছে, আমার ভাগ্য তো পাল্টায়নি। কেন? যে আমি আগে যে দামে জিনিস কিনতাম, ভাবছিলাম দামটা একটু কমবো, কিন্তু দামটা তো ওই $5। তাহলে আমি ভাবছি যে আমি এই শিক্ষকতার থেকে যে পারিশ্রমিক পাই, তা দিয়ে আমি সন্তানদের খাওয়াবো কি, তাদেরকে লেখাপড়াবো কখন? তারপরে দ্রব্যমূল্যটা একটা বার্নিং ইস্যু। সরকার জেনে শুনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে এই সরকার, এটাকে আমাকে ভেবে দিত। আজকে বিশ্ববাজারে যে তেলের, সয়াবিন তেলের দাম কমছে, কিন্তু আমাদের দেশে সয়াবিন তেলের খবর নেই। আবার ওই বিগত সরকার যে চুরি করছে বিদ্যুৎ খাত থেকে, তা জনগণের টাকা দিয়ে ভর্তুকি দিচ্ছে, সেখানে আবার এরা এসে আরো দাম বাড়াই দিল। সেখান থেকে এসে তারা জনগণের উপর ভর্তুকিটা না চাপে তারা অন্য কোনো পন্থা অবলম্বন করল না। আপনি যদি অফিস আদালতে যান, তাহলে ঘুষ দুর্নীতি আর এই ট্রান্সফার বাণিজ্য কমছে, কমে নেই। এখনো কোটি টাকায় এসপিডিসি দরবদল হয়। তাহলে এই সরকার যে সংস্কার করবে, কি সংস্কার করবে, কি সংস্কার করবে? এই সংস্কারটা কি আন্তরিকতার স্পর্শ, না এই সংস্কারটা কি সময় খাপড়া? এই যে কয়েকটা দিন যাবত যে ঘটনাটা ঘটছে, যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমি তাকে একসময় পয়লা বৈশাখ উপলক্ষে খেতাব দিয়েছিলাম লৌহ মানব। কিন্তু এই লৌহ মানবী আপসী নেত্রী, এই যে তেজি মানুষটা, যার মধ্যে আত্মবিশ্বাস, মারাত্মক সত্যকে প্রতিষ্ঠা করা, সবাই আপসী, বা বাংলা কথা অনেকে বলে মহিলা খুব গাউলা না, আমাদের চলতে গ্রামে যেটা বলে, মানে এইটি আপসীনতা। তাকে যখন বাড়ি থেকে জোর করে বের করে দিল অন্যায় ভাবে এক কাপড়ে,
এই লৌহ মানে চোখেও ফোঁটা ফোঁটা জল জনগণ দেখতে পারল। নাজমুল নামক একজন ব্যক্তি ছিল আমাদের, তিনি বললেন ম্যাডামের কান্না ঠিক হয় নাই। আমি নাজমুল টেলিফোন করে বললাম কান্না কোনো কারণ হয় না, অর্থাৎ গানের স্বরলিপি আছে, কান্নার স্বরলিপি নাই। কে তার দুঃখ কিভাবে প্রকাশ করবো, তার হৃদয় থেকে কিভাবে প্রকাশিত হবে সেটা সে ভিডিও জানে না। তাহলে 32 নম্বর বাড়িটা তো ভাঙার কথা আমাদের, তাইলে আমরা এই কাজটা না করে ইমানদারের কাজ করি না। আমার নেত্রীকে বলতে পেরেছে আমি 32 নম্বর ভাঙতে দেন, কেন গেলাম না? 6, 7, 8 3টা দিন গেল। এই 3টা দিন আরো 5টা দিন তুললাম। তখন যদি 32 নম্বর বাড়ি ভাঙা পুকুরও বানাইতো, মাছ চাষ করতো, কেউ কিছু বলতো না। 6 মাস পরে আমার এই চেতনা বোধ আসলো কেন, এটা আমাকে বুঝতে হয়। আমি খুশি অখুশির কথা বলছি না, আমি খুশি বা অখুশির কথা বলছি না। আমরা যে ব্যাড ট্রেডিশন থেকে বেরিয়ে আসার জন্য সংস্কারের চিন্তা করছি, কিন্তু আমরাই যদি ব্যাড ট্রেডিশন তৈরি করি, আগামী দিন আপনার বাড়ি আমার বাড়ি রক্ষা পাবে কিভাবে? যদি এই ট্রেডিশন তৈরি করি আমরা। বলে কি হাসিনা উস্কানিমূলক কথা বলে, আর হাসিনা রাজ্য হয়ে পাগল হয়ে গেছে, এর মস্তিষ্ক বিকৃত, যা খুশি তাই বুঝতে পারে। আমি তার কথায় কান দেব কেন, আর সেই ফাঁদে পা দেব কেন? নাকি ও যদি সাহসী হতো বাংলাদেশের থেকে ফেস করত। বরং শেখ হাসিনা দ্বিতীয়বার তার পিতাকে খুন করল। এখন শেখ মুজিবের মৃত দিবস পালন হবে 5ই আগস্ট এবং 15ই আগস্ট, তাই না? যেই সেম্পিটিটা তার প্রতি ছিল সাধারণ মানুষের, কিন্তু শেখ হাসিনা ধীরে ধীরে শেখ মুজিবকে একের সেকেন্ড টাইম ফিনিশ করে দিল থাকে। তো সুতরাং সে কথা বলবে, তার কথায় আবার কান দিতে হবে কেন? ষড়যন্ত্র চলমান। আমরা এতদিন ষড়যন্ত্র দেখছি, বিদেশিদের শক্তি নিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে মৌলবাদী বানানোর চেষ্টা, নাটকের মাধ্যমে জঙ্গি ধরা, ক্রস ফায়ারে দেওয়া, সারা বিশ্বকে অন্ধ করে ফেলছে। কিন্তু আস্তে আস্তে মানবাধিকার সংস্থা, প্রবাসীরা এটাকে কথা বলতে বলতে তাদের দৃষ্টি শক্তি ফিরে আনছে যে বাংলাদেশ জঙ্গিবাদী দল না। বাংলাদেশের সকল ধর্মের লোক ধর্মভীরু, বাট তারা এক্সট্রিম না, কেউ না। এটা সত্য সমতল ভূমির মানুষ। আমরা যতটুকু সুখে শান্তিতে আছি, অতটুকু সুখ শান্তিতে অনেক দেশ নাই। আমাদের দেশের মুসলিম পিপুলরা ইসলাম ধর্মটা যত নিষ্ঠার সাথে পালন করে, স্বয়ং সৌদি আরবে গেলে পাওয়া যাবে না এত নিষ্ঠার সাথে পালন। এটা আমি জানি না, আমি ধর্ম নিয়ে কথা বলতে আমি দেশ ঘুরে দেখে আসছি, দেশ ঘুরে দেখে আসছি। সুতরাং আমাদের দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার তার ধর্মটা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে। কিন্তু সকল ধর্মের মধ্যে যে একটা সংস্কৃতির সৃষ্টি হয়েছে, এটা ধর্মীয় উৎসব। অর্থাৎ ধর্মটা আমার, উৎসবটা সকল। এই উৎসবটার অপেক্ষায় থেকে আমরা, যেমন এক সময় ভোটের রাজনীতিতে উৎসব হইত, সবাই বসে থাকতো একসঙ্গে, সবাই সহযোগিতা করতো, সেই উৎসব মুখর একটা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছে। তা এখন এই নির্বাচনটাকে প্রলম্বিত করা, এই নির্বাচনটা আজকে এই সচিবালয়ে ঘন ঘন কারা কারা যায়, একটা মন্ত্রী আছে বা উপদেষ্টা আছে, তার আবার 3 জন সহকর্মী আছে। আমরা জানি সরকার একটা মন্ত্রীকে 4th ক্লাস এমপ্লয়ি 2-3 জন দিতে পারে, একটা দিতে পারে এপিএস, একটা দিতে পারে কি কাজের লোক বা 2টা পিয়ন, 4টা সেই টাইপের। কিন্তু শিক্ষিত ছাত্র সমাজের প্রতিনিধি কি একটা দলেই আছে? ছাত্র সমাজের অনেক রাজনৈতিক ছাত্র সমাজ আছে, ছাত্র রাজনৈতিক দল আছে না? তারা কেন সচিবালয়ের কাজটা পায় না? এই প্রশ্নের জবাবটা কে দিবে? এখন সাহেব তাকে সদিচ্ছার অভাব, না সামর্থ্যের অভাব,
না তিনি ভীতু, না তিনি সাহসী, না তিনি কমিটেড টু দ্য পিপলস, যে তাকে একটা নির্বাচন করতে হবে সুস্থ। এটা আমাদের আবিষ্কার করা দরকার। কারণ এই সরকার কি চায় আমি বুঝি না, আর এই সরকার যা চায় তারা নিজেরা বুঝি কিনা তাও বুঝতেছি না। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। আমরা অতি রাত্রিতে গ্রাম অঞ্চলে যখন পথ হাঁটি তখন ভূতের ভাব, শয়তানের একটা ভয় ভীতি কাজ করে না? হাতে হাতে দৌড়াদৌড়ি করে কদর বা কোন চিন্তার সামনে গেলে তখন জোরে জোরে গান গায়, জোরে ডাকাডাকি করে ওই ভয়টা থেকে উঠানোর জন্য। আমাদের অবস্থা হচ্ছে এইরকম, আমরা এমন একটা অচেনা ভূতের ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। জনমনে আতঙ্ক আছে। ঘটনাটা কি আপনারা হয়তো সিনেমা এটা দেখতে পারেন, আমজাদ হোসেনের গোলামি এখন ট্রেনে। এটা 1978 সালে বইটা রিলিজ করেছে। গোলাপি গ্রামের একটা ছিন্ন মূল্যে মা বাবা নাই, একমাত্র ঠিকানা একটা নানি আছে, ঘর বাড়ি নাই, এবারই ও বাড়ির কাজ করে। তারপরে গোলাপি একটু বড় হতে থাকে, ওর দুর্ভাগ্য সুন্দর। তখন এবারে ও বাড়ির লোকরা নানা কথা বলে আসতে বসে ট্রেনে ট্রেনে নানি আর নাতনি ভিক্ষা করে। এক গ্রামের মাতব ওদের চোখ পড়ে, তখন মাতবরা সবাই গোলাপিকে নিয়ে একটা বৈঠকে বসে তার বিচার করবো, মানে অজাত গুলাম মেয়ে ইত্যাদি ইত্যাদি। আর এইসব বিচারে তখন লোকজন বেশি হয়, সবাই আসে। তখন সবাই গল্প করতেছে, কথা বলতেছে, কিন্তু কোনো রায় দিচ্ছে না। অনেকক্ষণ পর ট্রেনের হুইসেল বাজছে, তখন গোলাপির নানি গোলাপির হাত ধরে কান্দা বলে, চল গোলাপি, এই মাঠ গোড়া সময় ট্রেন ফেল করা যায় তাকে আমরা এখন ট্রেনে যাই। অর্থাৎ তার ভিক্ষা সম্ভব। এখনকার গোলাপি কি আমাকে ট্রেন ফেলে না, তাই মাঠ গোড়া কি ট্রেন ফেলে না, তাহলে আসে কি না। অর্থাৎ সেই নির্বাচনী ট্রেন যাতে আমরা না ধরতে পারি, নির্বাচনটা যাতে না হয়। কারণ আরেকটা পছন্দ মতো দল কিংস পার্টি, কুইন্স পার্টি যেমন ওয়ান ছিল, তেমন একটা সারা শব্দ আওয়াজ পাওয়া যায়, তাই না? তারা জন্মগ্রহণ করিলে, তারা সাবালক হইলে, তাতে বেশি সাবালক হওয়ার দরকার নাই, নির্বাচনী প্রার্থীদের আরো 3 বছর বয়স কমায় দিতেও পারে। তাহলে মাতৃকুলে যারা আছে তাদের বয়স তো নির্বাচনে দাঁড়াইতে পারে, ওই শিশুরা যদি জনগণ ভোট দেয় দিবে। তো সুতরাং এই যে চিন্তাগুলির মধ্যে সংস্কার না কোনো উদ্দেশ্য আছে, এটা আমাকে অবশ্যই বুঝতে হবে। উদ্দেশ্য আছে, তাহলে উদ্দেশ্য আছে, তাই না? এখন এই যে ধরেন সামনে রমজান, মানুষ তো হাহাকার করতেছে কি অবস্থা হবে জিনিসপত্রের যে দাম। রোজার পরে কি আসবে? কোরবানির হাট। দেখবেন রোজার এই এখন থেকেই ছোটখাটো গরুর খামার, আর রমজানের পর প্রত্যেকের বাড়িতে 2-1টা গরু পুষবে। কেন? মোটা তাজা করে কোরবানির হাটে নিবে। এখন এই সরকার কি এরকম মোটা তাজা করতেছে আর একটা দল করার জন্য? তা আমি বলতে পারি এক কথায়, মোটা তাজা করা হয় কোরবানির হাটে নেওয়ার জন্য। দয়া করে আপনারা আর কাউকে কোরবানির হাটে পাঠানোর চেষ্টা না করে সময় মতো যৌক্তিক টাইমে নির্বাচনটা দেন, সবাই সেতু ছাড়া। এখন আমাদের এই প্রস্তুতি মেয়েদি আমি মেয়ের কাছে ক্ষমা চেয়ে বলছি, ছেড়ে দিচ্ছে আমাদের সবাইকে জ্ঞান, কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে হাতে যে শক্তিটা আমার দরকার, যে দায়িত্বটা আমার জনগণ যদি দেয়, তার জন্য আমার মনে হয় সোজা করে দিয়ে উঠবে না। যুদ্ধ বোধ একটা সমাসন্ন, অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনার মধ্যে। তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। একজন তো পালাইছে কাপড় পরিয়া, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পোড়া পালানোর সুযোগ পাবে বলে আমি মনে করি। আমি তাদের ধমক দিচ্ছি না, এই সরকারকে আমি সম্মান করি, সব জ্ঞানী বলে সমাবেশ, কিন্তু রাষ্ট্র পরিচালনার দক্ষতা নাই, সরকারের মধ্যে কোনো সমন্বয় নাই। প্রধান উপদেষ্টা বলে এক কথা, তার প্রিয় লোক আর এক কথা, নাকি? এই তো আমরা দেখতেছি। এবং প্রধান উপদেষ্টার কথা এই উপদেষ্টা মন্ডলীর সকলের সিদ্ধান্তের কথা কিনা
সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। দীর্ঘ 16 বছরের যারা বেনিফিশিয়ারি সচিব বলে থাকলো নাকি, তারাই তো আছে। তাহলে আপনার দুর্নীতি কমবে কেন? ওরা যে 300%, 400% বেশি প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করতো মানে একটা কাজে, এখন যদি ওই 300%, 400% দিয়া আসল প্রাক্কলিত ব্যয় অর্থাৎ আসল ব্যয় নির্ধারণ করে, তাহলে অতীতের ছবিগুলি ধরা পড়ে যায় না? তারা কি চাইব তাদের শ্রেণীর স্বার্থ, তারা যা যা করছে এটা অপকর্মে রূপান্তরিত হোক, তারা সেই 400 টাকা বেশি দাম, 400% বেশি দাম ধরে টেন্ডার কল করবে। আবার একটা আইন করছে প্রকিউরমেন্ট আইন, যেটা 5 থেকে 10 বছর যে যাদের অভিজ্ঞতা নাই, বা 10 বছর থেকে 5 বছর পর্যন্ত যাদের অভিজ্ঞতা নাই, তারা ঠিকাদারি কাজে কোনো দরপথে প্রতিযোগিতা করতে পারে না। এই 5 বছরে তো হাসিনার লালিত চোর ডাকায় লুটেরারা যে করছে তারাই তো এখন ব্যবসা করবে। কিছু কিছু সংবাদপত্র মিডিয়া প্রচার করে দখল বেদখল। আপনার দোকান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার জায়গা ওরা 16 বছর দখল করে রাখছে। আপনি আপনার কাগজপত্র নিয়ে যদি আপনি আপনার জায়গা পুনরুদ্ধার করেন, সেটাকে দখল পর্যায়ে করেন। তাহলে হাসিনা যা যা করছে, যেখানে যা আসলো তাই আমরা লালন পালন করি। পরিবর্তন নেই তো দখল, পরিবর্তন তো করতে হবে। আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতেছি জনগণের ভোটে, অর্থাৎ ওদের মতো না। এখন ঘটনা ঘটে, পুলিশও থাকে, আর্মিও থাকে, সবাই থাকে, আর প্রশাসনও থাকে। জিজ্ঞেস করলে হেমন্তী শুক্লার মতো গান শোনাবে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না। সবই ঘটে গেল, তো সবই ঘটে গেল, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না। তাহলে আপনাদের থাকার প্রয়োজন কি? বলারও যখন করারও জন্য কিছু নাই, তাহলে আপনাদের থাকার দরকার কি? মানে মানে কেটে পড়েন, কেটে পড়েন। তো সেই জন্য আজকে যে অবস্থা আছে, তাদের কাছে আমি রাজনৈতিক অঙ্গনের আকাশের মধ্যে এক ধরনের ঝড়ের আবহাওয়া পাচ্ছি। তারাই তালগোল পাকায়া আরো অন্যরকম কিছু করতে পারে। এখন এমনও হতে পারে যে শিয়াল একটা আপনার ঘর থেকে একটা জিনিস নিয়ে দৌড় দিচ্ছে, বা বিড়াল থাকা যায় কুকুরে দৌড়লো, কুকুরের থেকে বাঘে দৌড়লো, এমনও তো হতে পারে। তা না হলে তারা যে সকল অবাস্তব চিন্তা, পরিবর্তন পরিবর্তন ইত্যাদি, আর যেখানে আপনি একটি লাইন সংশোধন করার কোন ক্ষমতা নাই উইদাউট পার্লামেন্ট, নাকি? আমার এইটা জাতীয় সনদ, আমরা ঐক্যমত সকল রাজনৈতিক দল স্বাক্ষর করি, আরবিওতে থাকুক, আমি নির্বাচিত হইলে এই উল্লেখিত প্রস্তাব পার্লামেন্টে পেশ হইলে আমি তার পক্ষে ভোট দিতে বাধ্য থাকিব। ভোট প্রদানে বিরত থাকিলে আমার সদস্য ভোট থাকিবে না। আরবিওতে একটা গ্যারান্টি গলাজ দিয়ে দিলে তো হয়। আর কোন দল বেশি ক্ষমতা পেল, সিট পেল, কম পেল, তো দরকার নাই। ওখানে এই সংস্কার প্রস্তাব একটার পর একটা আসবে, আমরা সবাই ভোট দিয়ে পাশ করে ঐক্যমতের ভিত্তিতে আমরা দেশটাকে পরিচালনা করবো। তারেক রহমান বলছে 2 বারের বেশি থাকা যাবে না, আর হাসিনা তো আমি তো থাকতে চেয়েছে, হানিফ মাহমুদ আহমেদ করছে না।